114 বছরের ঐতিহ্য পুরনো একটি প্রতিষ্ঠানের নাম আকবরিয়া লিমিটেড। এই আকবরিয়া লিমিটেডেরও আগে এই নামটি ছিল আকবরিয়া গ্র্যান্ড হোটেল। 114 বছর একটি কোম্পানি যখন 2 বছর বা 3 বছর দাঁড়ায়, আমরা তখন হাঁপিয়ে যায় অনেকে যে কীভাবে এত বছর চালাবো বা চালিয়ে যাব। সেখানে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কথা বলছিলাম বগুড়ার বিখ্যাত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আকবরিয়া লিমিটেড। সেই প্রতিষ্ঠানেরই তৃতীয় উত্তরসূরি আজকে আমাদের এই স্টুডিওতে আছেন অতিথি হিসেবে। চলুন কথা না বাড়িয়ে ওনার থেকে জানবো প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী এই যে শত বছর পুরনো প্রতিষ্ঠানের সফলতার রহস্য এবং ওনার সম্পর্কেও জানবো। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি সাজিয়া আলী সঙ্গে। আপনাকে স্বাগত এবং দর্শকের কাছে আবারও যাই যে আমি বরাবরের মতন ডালিয়ে আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য নেক্সট জেন শো। আপু, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের শোতে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। আমি নিজের পরিচয়টা আরেকবার দিয়ে দিই। আমি সাজিয়া। যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কথা বলছেন আকবরিয়া লিমিটেড। জি আপু। এটা একেবারে শুরু থেকে শুরু করি। এটার ফাউন্ডার অ্যান্ড ওনার হচ্ছে আমার দাদা আলহাজ আকবর আলী। উনি 1911 সালে এই প্রতিষ্ঠানটি শুরু করে। ওনার জার্নিটা হচ্ছে উনি মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে আসার পরে ওনার মনে হয় যে উনি নিজের উদ্যোগে কিছু করতে চায় নিজের জন্য এবং মানুষের জন্য। তৎকালীন সময় সে চিন্তা করলো যে আসলে খাবারটা, আমরা তো বাঙালি, এটা আমাদের একটা রক্তে মিশে আছে, জি, ভালো খাবার খাওয়া। তো সেখান থেকে চিন্তা করে সে একটা হোটেল দেওয়ার চিন্তা করলো এবং সেখানে মুসলিমদের জন্য বিফ এবং আরো অনেক কিছুই। তখন মনে হয় ব্রিটিশ আমল ছিল। জি জি, হ্যাঁ ছিল। তখন আসলে এরকম হোটেল বা এত বড় পরিসরে এভাবে কেউ ওভাবে করতে পারেনি হয়তো, কিন্তু আমার দাদার ভিশনটা অনেক বেশি ফিউচারিস্টিক ছিল। জি, উনি শুধু নিজের কথা চিন্তা করেনি, সে এটাও চিন্তা করেছে যে সে অন্যকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। তো সে এই আকবরিয়া গ্র্যান্ড হোটেলটা ওপেন করে এবং সেখান থেকে সেখানে অন্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। অ্যাট দ্য সেম টাইম সে গরিব, অসহায় বা দুস্থদের জন্য চিন্তা করে। আচ্ছা। সে এই প্রতিষ্ঠানের বিজনেসের পাশাপাশি, রানিংয়ের পাশাপাশি প্রতি রাতের খাবারটা যাতে খেয়ে একটা মানুষ শান্তিমতো ঘুমাতে পারে সে ব্যবস্থাও সে করে। সে শুরু থেকেই গরিবদের জন্য, এবং সেটা কোনো ব্যবসায়ের মধ্যের কাজ এরকম না, এটা থেকে কোনো প্রফিট আসবে বা এই ধরনের কোনো চিন্তা করে না। সে সম্পূর্ণভাবে নিজের উদ্যোগে গরিবদের জন্য যে খাবারটা করা হয় সেটার জন্য আলাদা বাজার, আলাদাভাবে রান্না করে প্রতি রাতে খাওয়ানোর ব্যবস্থা করে। এখানে যে কেউ এসে খেতে পারে, গরিব মানুষ খেতে পারে, একটা মুসাফির খেতে পারে, বা অন্য শহর থেকে এসেছে তার কোথাও সুযোগ হচ্ছে না, সেও পারবে। জি। এবং এই নিয়মটা সে তখন থেকেই শুরু করে। এটা একটা আসলে ব্লেসিং আমি বলবো। এবং আমার দাদার পরে আমার দাদার 6 ছেলে, আমার আব্বু সবার বড় ছেলে শাহজাহান আলী। আমার আব্বু আমার দাদার সাথে থাকতে থাকতে ওনার পড়ালেখার পাশাপাশি এই ব্যবসায় ইন্টারেস্ট ফিল করে এবং আমার দাদার সাথে থেকে হাতে কলমে কিন্তু সেও এই ব্যবসা হালটা ধরে ফেলে।
এবং আমার দাদার পরে, আমার দাদা ইন্তেকাল করার পরে আমার আব্বুই এই ব্যবসাটার সম্পূর্ণটাই ম্যানেজ করা শুরু করে। জি। সো আমার আব্বুকে আমার দাদা বলে যায় যে এই যে মুসাফির খাওয়ানো যে ট্র্যাডিশনটা আছে আমাদের, এটা যেন আজীবন চলতে থাকে। এবং এটা আপনার দাদার মেসেজ ছিল যে এটা ইয়েস, এটা হতেই হবে। ব্যবসায় প্রফিট হোক বা না হোক, কিন্তু এটা বন্ধ হওয়া যাবে না। আচ্ছা, প্রতিদিন প্রতি রাতে, প্রতিদিন, এবং যত মানুষই আসুক না কেন। এবং এটা কোনো বেঁচে যাওয়া খাবার না, এটা ওদের জন্য রান্না করা হয়। ইভেন স্পেশাল অকেশন যেমন ঈদ বা বছরের মধ্যে যে কোনো স্পেশাল দিনে তাদের জন্য স্পেশাল মেনু এটাও করা হয়। আচ্ছা। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং ইন্সপায়ারিং একটা বিষয়, যে মানুষ যেখানে নিজের স্বার্থ বা নিজের লাভ নিয়ে শুধু চিন্তা করে, সেখানে আমার দাদা অন্যদের জন্য, অসহায়দের জন্য চিন্তা করেছে। সো এটা আমাদের জন্য একটা লার্নিং। তো আমার দাদার কথা মতো আমার বাবা প্লাস আমার চাচারা পরবর্তীতে ওনারা তার এই কথা রেখেছে, এবং এই যে নিয়মটা তৈরি হয়েছে সেটা আজও চলছে। জি। এবং হয়তো আমরা যারা নেক্সট জেনারেশন আছে আমরাও চালিয়ে যাব। আমার দাদার পরে আমার আব্বু এই প্রতিষ্ঠানের হালটা ধরে, এবং পরবর্তীতে যেটা হয় যে এটা শুধু গ্র্যান্ড হোটেল না, এটা আকবরিয়া লিমিটেডে পরিণত হয়। জি, সেভারাল আরো ফুড আইটেমস এখানে। এবং আমাদের এখন অ্যাট দিস মোমেন্ট আমাদের 30 উইংস আছে। জি। আমাদের হচ্ছে কনফেকশনারি আইটেম, বেকারি আইটেম, চাইনিজ, তারপরে আরাবিয়ান ফুড, অ্যান্ড আমাদের দই মিষ্টি, হ্যাঁ, এভরিথিং। এবং আমাদের স্পেশাল প্রোডাক্ট আকবরিয়া লাচ্ছা সেমাই, স্পেশাল লাচ্ছা সেমাই, দই মিষ্টি, এভরিথিং। সো আমাদের ফুড রেঞ্জটা দিনে দিনে এক্সপ্যান্ড হতে থাকে, এবং আল্লাহর রহমতে আমার বাবা চাচারা সবাই মিলেই এই বিজনেসে আছে। এবং পরবর্তীতে আমাদের থার্ড জেনারেশন, মানে আমরাও এটাতে ইনভলভ আছি এখন। আসলে আমাদের বিজনেসটা আল্লাহর রহমতে এতটা এক্সপ্যান্ড করছে যে আমাদের নিজেদেরও ইনভলভ থাকতে হচ্ছে। সো আর আমাদের এছাড়াও নারীদের জন্য আমাদের চিন্তা ভাবনা, আমার চাচাদের এবং আমার দাদারও ছিল কিছু করার। তার বরাবরই যে নিজের সফলতার সাথে সাথে অন্যদের জন্য কি করা যায়, এটা তার বরাবরই চিন্তা ছিল। এবং সেই চিন্তাটা কিন্তু আমার ফাদার প্লাস আমার চাচারা, এদের ভিতরেও সেম। নারীদের জন্য মাদ্রাসা আছে, আমাদের মহিলা মাদ্রাসা। সেখানে শুধু আরবি শিক্ষা না, ওখানে বাংলা শিক্ষা প্লাস থাকার ব্যবস্থা, হোস্টেল সিস্টেম, খাবার এবং সব কিছু বিনামূল্যে। এটা আমাদের প্রতিষ্ঠানের ফান্ড থেকেই হচ্ছে। এবং আমাদের উত্তরবঙ্গ পুরাটাই বলবো আমি, সব জায়গায় আমাদের শাখা আছে। এবং আমাদের এটার পাশাপাশি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট এখন আমেরিকাতেও চলে যাচ্ছে। তো আসলে এটা এখন আমি কি বলবো, আল্লাহর রহমতে এটা এখন হিউজ। জি, এটি একটি ইতিহাস, একটি আবেগ, এবং প্রজন্ম থেকে প্রজন্ম হয়ে ছড়িয়ে পড়া ভালোবাসার গল্প। এবং আপনি সেই প্রতিষ্ঠানেরই একজন তৃতীয় সারির উত্তরসূরি। তো আমার নিজেরই শুনতে গল্পগুলো খুবই ভালো লাগছে। এবং কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে 100 বছর কিভাবে টিকে থাকে একটি প্রতিষ্ঠান, 3টা প্রজন্ম এখন পর্যন্ত। ব্রিটিশ আমল চলে গেল, পাকিস্তান আমল চলে গেল, বাংলাদেশ
আমরা স্বাধীন দেশে আছি এখন, এখনো চলমান এবং আশা করি ইন ফিউচার আরো যাবে। এই অটোমেশনের রহস্যটা কি? হ্যাঁ, এটা আসলে যেমন আমি আমার বাবাকে দেখেছি, সে যেভাবে এই প্রতিষ্ঠানের পিছে শ্রম দিয়েছে এটাকে বড় করার জন্য বা আরো এক্সপ্যান্ড করার জন্য, এবং আইডিয়া জেনারেট করেছে যে কিভাবে এটা এক্সপ্যান্ড করে এভাবে কিভাবে আরো মানে পুরা দেশে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে মানুষের কাছে সহজলভ্য করা যায়। আমাদের এক বগুড়া শহরের ভিতরে কিন্তু আমাদের প্রচুর শাখা, শুধুমাত্র এই কারণে যাতে মানুষ চাইলেই হাতের কাছেই পেয়ে যায়, তাকে একটু দূরেও যেতে না হয়। এই ধরনের চিন্তা ভাবনা থেকে মানে শাখা দেওয়া প্লাস হচ্ছে এটাকে আরো বড় করা প্লাস প্রোডাক্ট রেঞ্জটা ইনক্রিজ করা, এই সব কিছুই চলতে থাকে এবং অল দ্য টাইম নতুন নতুন কি করা যায়, প্লাস মানুষ যাতে বেস্টটা কিভাবে পেতে পারে। এবং অবশ্যই আরেকটা জিনিসও বলবো যে আমাদের এই বিজনেসটা টিকে থাকার পেছনের মূল রহস্য যদি আপনি বলেন সেটা হলো অনেস্টি। আমাদের বিজনেসে যে প্রত্যেকের যে একটা অনেস্ট মনোভাব যে আমরা বেস্ট প্রোডাক্ট দিব, এটা আমাদের লাভ কম হোক বা লস হোক ডাজন্ট ম্যাটার, বাট আমরা বেস্টটা দিব, কোনো ভেজাল না, সব কিছু খাঁটি, কিভাবে কোথা থেকে কালেক্ট করা যায়, এই যে মনোভাবটা। প্লাস অ্যাট দ্য সেম টাইম আমাদের অর্গানাইজেশনে বর্তমানে এখন পর্যন্ত 2000-এর বেশি এমপ্লয়ি আছে এবং এদের ভিতরে নারী এমপ্লয়িও আছে 30%। আমাদের কর্পোরেট অফিস আছে আলাদা। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এই যে সৎভাবে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মনোভাবটা, এটার জন্যই আমাদের প্রতিষ্ঠানটা এতদিন টিকে আছে। হ্যাঁ, আমার মনে হয় এটা আপু ইমোশনাল একটা কানেকশন, যে এতগুলো মানুষ একসঙ্গে মানে একসঙ্গে এক হয়ে কাজ করা একটা সেবামূলক প্রতিষ্ঠানই মনে হয়। হ্যাঁ, অবশ্যই 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 এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান তো অবশ্যই, কারণ আমাদের চ্যারিটি ওয়ার্ক, আমাদের ব্যবসার পাশাপাশি যে আদার্স যে ওয়ার্ক আছে মানুষের জন্য করা, যে নারী মাদ্রাসা, আমাদের মক্তব আছে, তো এগুলো তো একটা ম্যাটার। এগুলা হচ্ছে আমরা কোন মনোভাব থেকে করছি, অবশ্যই মানুষকে সেবা দেওয়ার মনোভাব থেকেই করছি, যে আমরাই শুধু বেনিফিটেড কেন হব, কেননা আমাদের প্রতিষ্ঠান থেকে অন্যরাও নিজেদের জীবনকে আরো সুন্দর করুক। তো অবশ্যই এসব এই যে আর প্লাস আমাদের যে রিচুয়ালসটা, মানে আমাদের যে প্রতি রাতে মুসাফিরদের খাওয়ানোর যে সিস্টেমটা, এটা তো একটা আসলে ব্লেসিং। অবশ্যই আমি মনে করি এটা যে এটা একটা ব্লেসিং, যে তারা যে রাতে খেয়ে শান্তিমতো ঘুমাতে পারছে, তাদের মন থেকে যে একটা দোয়া আসছে, এটাও এই প্রতিষ্ঠানটা টিকে থাকার একটা বড় কারণ। প্লাস আমাদের তো হার্ডওয়ার্ক আছেই, আমার বাবারা, চাচারা এবং আমার দাদা এত বড় একটা প্রতিষ্ঠান করে দিয়ে গেছে, এটাও তো একটা ব্যাপার। জি, এই যে ফ্যামিলি বিজনেস, এই ট্রেডিশনটা, এটা প্রজন্ম থেকে প্রজন্ম সন্তানদের ভিতরে অটোমেটিক চলে আসছে, ওরা এটা কি বলবো, এটা ইনহেরিট করছে। রাইট। সেক্ষেত্রে আপনি কি ফিল করতেন ছোটবেলা থেকে, মানে এরকম একটা প্রতিষ্ঠান আছে দাদুর এবং বাবা এখনটা টেক কেয়ার করছে, আপনি কি কি শিখলেন? হ্যাঁ, আসলে যেহেতু আমি নিজেকে বিজনেস ফ্যামিলির মেয়েই বলবো, আমি তো ছোট থেকে বিজনেসের এই সবই দেখে আসছি, যে কিভাবে কি হচ্ছে, কিভাবে আইডিয়া জেনারেট করা যায়, কিভাবে নতুন কিছু করা যায়, কিভাবে উদ্যোগ গ্রহণ করা যায়, মানে আমি একটা নিজের উদ্যোগে একটা কিছু করব, এই যে এই বিষয়টা ভিতরে আসা বা এই সাহসটা, এটা আমি ছোট থেকেই দেখছি। আমি আরেকটু কিছু অ্যাড করি, সাহস মানে কিন্তু রিস্ক নেওয়ার সাহস। ইয়েস, রিস্ক তো অবশ্যই থাকবে, বিজনেস মানেই রিস্ক। তো ওটা নেওয়ার মতো মনোভাবটা কিন্তু থাকতে হবে এবং ওটার পিছিয়ে লেগে থাকা, যে আমি এটা করবই, আমাকে এটা করতেই হবে। এটা আমার যদি এখন মনে হচ্ছে আমার যে লস হচ্ছে, বাট আমি এটা ছাড়বো না, আমি হাল ছাড়বো না, আমি করতেই থাকবো। সো এই বিষয়গুলো তো একটা ম্যাটার। এটার জন্য আপনার কঠিন মানে স্ট্রং মেন্টালিটি থাকতে হবে। যেমন আমি আমার নিজের বিষয়ে আরেকটু বলে নেই, যে আমি হচ্ছে এসএসসি বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে করেছি, তারপরে আমি আমার এইচএসসি বগুড়া ক্যান্টনমেন্ট কলেজ থেকে করেছি এবং তারপরে আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার বিবিএ করেছি, যেখানে আমার মেজর ছিল মার্কেটিং। আর তারপরে আমি এমবিএ করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে। সো আফটার মাই এমবিএ আমি একটা জবও করেছি কিছুদিন না, আসলে অনেক দিনই বলবো। আমি একটা স্কুলে জব করতাম, এটা
হচ্ছে মাস্টার মাইন্ড স্কুল, খুব রিনাউন্ড একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সো মাস্টার মাইন্ডে আমি জয়েন করি হচ্ছে জুনিয়র সেকশনে ইনচার্জ হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। সো এখানে আমি কয়েক বছর, বেশ অলমোস্ট 5 ইয়ার্স আমি ওখানে জব করেছি। তো আমার ভালোই লাগতো, ইটস দ্য এডুকেশনাল সিস্টেম। কিন্তু তারপরেও কিন্তু আমার ভিতরে একটা, এই যে আমার যে ফ্যামিলি বিজনেস আছে, আমি সবসময় দেখছি, আমি ওখানে ইনভলভও আছি বিভিন্ন ডিসিশনে বা বিভিন্ন নতুন আইডিয়া জেনারেটিং এর সময়। তো আমার ভিতরেও কিন্তু একটা যে হ্যাঁ, আমিও নিজ উদ্যোগে কিছু করতে পারি কিনা, বা আমিও কি এই দেখা গেল যে আমি জবটা ছেড়ে দিলাম আসলে আফটার মানে আমার বেবি হওয়ার আগ দিয়ে আমি জবটা ছেড়ে দিই। কিন্তু তারপরেও আমার মানে প্রথম থেকেই ভিতরে একটা যে না, আমিও কিছু একটা বিজনেস, যাতে আমি আমার আইডিয়াটা জেনারেট করতে পারি। এই জন্য কিন্তু মানে ওটা তো আমার ফ্যামিলি বিজনেস আছেই, তাছাড়াও কিন্তু আমার নিজস্ব একটা বিজনেস আছে। মানে এটা জাস্ট আমি শুরু করেছি, এটা আমার একটা ক্লোথিং বিজনেস। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে সাজিয়াস ফ্যাশন। তো আমার আবার এই ফুড, আমরা তো ফুডের ভিতরেই থাকি, আমার ফ্যামিলি বিজনেস, বাঙালি তো ভোজন রসিক। তারপরে আমার একটু ফ্যাশন, একটু ডিজাইন, এইসব বিষয় নিয়েও আমার ইন্টারেস্ট ছোট থেকেই ছিল। মানে একটু আপু, তাহলে চলে আসি, এই যে উৎসব আসছে, হ্যাঁ, খাবারের কথা তো হলোই, হ্যাঁ, এখন ফ্যাশনের কথায় চলে আসি। আপনার প্রস্তুতি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে? হ্যাঁ, যেহেতু আমার এটা ক্লোথিং বিজনেস, অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে জুট প্রোডাক্ট নিয়েও কাজ করি। একদম আমাদের বাঙালি ট্র্যাডিশনাল জুট ব্যাগ, তারপরে যেগুলো রিক্সা, সিএনজি, এই প্রোডাক্টগুলা নিয়েও আমি কাজ করি। সো আমার একটু সেগমেন্ট আছে আর কি প্রোডাক্টের। প্ল্যান তো একটাই, যে হচ্ছে আমি কিভাবে এটাকে এক্সপ্যান্ড করতে পারবো, সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমার যেহেতু আপনি জানেন সেই ট্যাকটিক্স গুলো, আপনি জানেন, হ্যাঁ সেটাই। আর অনেকেই আসলে আমার নিজের ফ্যাশন সেন্স নিয়েও যেহেতু যখন একটু বলে যে ভালো, তখন আমিও চিন্তা করি হ্যাঁ, যেহেতু আমার ভিতরে এটা আছে, কেননা আমি সেটা মানুষকেও হেল্প করি যে তারাও যাতে সুন্দর ড্রেস পরতে পারে। সো সেখান থেকে আমার এই বিজনেসটা করা। এটা এখন আপাতত অনলাইন পর্যন্তই আছে, বাট আমার ফিউচার প্ল্যান আছে যে এটা নিয়েও আমি আরো বেশি অন্যভাবে কাজ করব। নট অনলি ক্লোথিং, অ্যাকচুয়ালি আমার বাঙালি প্রোডাক্ট, আমাদের কালচারটাকেও, দেশীয় প্রোডাক্ট, এইসব নিয়েও কাজ করার খুব ইচ্ছে আছে। যেমন জুট প্রোডাক্ট, মাটির জিনিস, এই সব কিছুতেও আছে। সো এর পাশাপাশি আমার নিজের প্রতিষ্ঠান তো আছে, সেখানেও ইনপুট দেওয়া। যেমন আমাদের খুব মানে একেবারেই পপুলার প্রোডাক্ট যেমন লাচ্চা সেমাইটা, যেটা আমাদের রোজার ঈদে বা কোরবানি ঈদের হিউজ সেল। মানে এটা মানুষ এত পছন্দ করে যে ইভেন সারা বছরই, সারা বছর ঈদের ভিতরে তো মাস্ট। আমি যেরকম বললাম যে আমাদের প্রোডাক্ট উৎসব মানে তো লাচ্চা সেমাই, আমাদের প্রোডাক্ট ইউএসএ পর্যন্ত যায়, ওখানে পর্যন্ত মানুষ নিয়ে যাচ্ছে। সো এই ওভারঅল বিষয়টা, বিজনেসটা আসলে আমি বলবো যে নট ফর অনলি সেলফ, এটা আসলে মানুষকে মানে সেবা দেওয়া, ওই মনোভাবটা যে আমি আমার পিপলকে, মানে আমার দেশের মানুষকে বেস্ট কোয়ালিটি সবকিছু দিব। এটাই মনে হয় মূল মন্ত্র, রাইট। আর অনেস্টি তো অবশ্যই থাকতে হবে, এটাই মূল মন্ত্র আমরা পেয়ে গেছি প্রথমত। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কোনোদিন কি শুনেছেন যে আপনার দাদা বা আপনার বাবার থেকে যে চ্যালেঞ্জগুলো যে ওনারা ফেস করতে হয়েছিল, কোনো চ্যালেঞ্জ কি ছিল যে ওনারা ফেস করেছেন? চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল, আমাদের প্রতিষ্ঠানটা তো আস্তে আস্তে বড় হয়েছে। সো এটার যেমন আমি যদি প্রেজেন্ট, হ্যাঁ আমি এটা বলতে পারি যে তখন হয়তো ওই আমলে এত কম্পিটিশন ছিল না যখন আমার দাদা কাজ করেছে, কিন্তু পরবর্তীতে আমার বাবা চাচারা যখন এখন কাজ করছে, এখন তো চারিদিকে কম্পিটিশন, রাইট। সো সেখানে কিন্তু টিকে থাকাটা এত সহজ না। এই কম্পিটিশনে যেখানে ফুড হচ্ছে একটা এফএমসিজি প্রোডাক্ট, মানে কোম্পানির ভিতরে মানে ফাস্ট মুভিং একটা গুডস, সো সেটা নিয়ে কাজ করা মানে আপনার বিগ প্ল্যান থাকতে হবে, আপনাকে মানুষকে বোঝাতে হবে যে হ্যাঁ উই আর দ্য বেস্ট। তাছাড়া কিন্তু মানুষ কেন আমাদের থেকে প্রোডাক্ট নিবে? সো এই যে এই চ্যালেঞ্জটা, এটাই তো একটা চ্যালেঞ্জ, যে মানুষের মনের ভিতরে ঢুকে যাওয়া এবং তারা একবার না বারবার যাতে আমাদের কাছ থেকে আমাদের ফুডটা নেয় বা গুডসটা নেয়,
এই জিনিসটা ক্রিয়েট করা এটাই একটা চ্যালেঞ্জ। এটা আমার বাবাকে দেখেছি এবং আমরাও যারা আছি, এটা আসলে হয় বেসিক্যালি অনেস্টি থেকেই। আমি যদি বেস্ট প্রোডাক্টটা সার্ভ করতে পারি, মানুষ বারবার আসবেই। অবশ্যই। সো এটাই একটা রিয়েল চ্যালেঞ্জ, যেটা আসলে আপনি চেষ্টা করলে, পরিশ্রম দিলে এবং এর পিছে লেগে থাকলে এটা হয়ে যাবে। একদম। আর আমরা যদি একটু ব্যাকে যাই, এই যে উনি মুর্শিদাবাদ থেকে আসলেন এবং তখন তো ব্রিটিশ আমলের সময় বাংলাদেশে বেশি হিন্দু জনসংখ্যা বেশি ছিল এবং উনি আমরা একটু করে পড়েছি ওনার ইতিহাস যে মুসলমানদের জন্য ওভাবে খাবারের ব্যবস্থা ছিল না, যেমন গরু মাংস খাওয়া নিষেধ এ ধরনের। তো উনি এটা বিগ একটা স্টেপ নিয়েছেন। হ্যাঁ, এটা শুধুমাত্র মুসলমান না, এখন সবার জন্য, এটা সবার জন্য। হ্যাঁ জি, হ্যাঁ, এটা আসলে যেটা হয় যে ওই টাইমে যে একটা হোটেলে গরুর গোস্ত বা বিফ যেটাই বলেন না কেন, এটা থাকবে, এটা চিন্তা করতে বা নিজের মানুষের জন্য চিন্তা করতে পারাটা, এটা আমার দাদা করতে পেরেছিল। এবং অবশ্যই সে সাপোর্টও পেয়েছে নিশ্চয়ই তৎকালীন সময়ে, তা না হলে তো এটা সম্ভব ছিল না। তার ব্যবহার দিয়ে বলেন বা তার কাজ দিয়ে বলেন, মানুষ এটাকে সাপোর্ট করেছে। উদ্যোক্তা হিসেবে তো ওইটাই যে ওনার যে সৎ ইচ্ছা এবং সৎ কর্ম, মানুষ সেখানে তো অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন। বিশ্বাস, যে মানুষের বিশ্বাস জয় করা, এটা তো সত্যি অসাধারণ বিষয়। হ্যাঁ, সেক্ষেত্রে এবার একটু আপনার কাছে আসি। আপনার যে পারিবারিক যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, সেখানে আপনার চাচারা 6 জন আছেন। হ্যাঁ, মানে আমার আব্বু সহ 6 জন আছেন। এটা কি ওনারা 6 জনই কি ইনক্লুড এখানে বিজনেসে? হ্যাঁ, এবং দায়িত্ব ওভাবে বন্টন করে দেয়া? হ্যাঁ, দেখা গেছে যে আসলে আমার চাচারা বা আমাদের বাইরে যাতায়াত করার একটা ব্যাপার আছে। এই দেখা যায় যে আমার বড় চাচা আমেরিকায় থাকে, বাট উনি আসে যায়, এরকম একটা ব্যাপার। আর শুধু আমার চাচারা না, ইভেন আমার ভাই, যেমন আমরা এক ভাই এক বোন, আমার ভাই বড়, আমি ছোট, তারপর আমার আরো কাজিনরা আছে, ওরাও এখন এটার সাথে একদম ইনভলভ। জি। আচ্ছা, এত মেম্বার্স, তাহলে কিভাবে ডিসিশনস গুলো নেন? আর যখন ডিসঅ্যাপয়েন্ট বা ডিসএগ্রিমেন্ট হয়, তখন কিভাবে সলভ হয়? হ্যাঁ, এটা আসলে বোর্ড মিটিং হয় আমাদের, এবং ওই যে বললাম, আমরা সবাই কিন্তু এক জায়গায় আছি, মানে আমরা একটা বিজনেস এটা নিয়েই ভাবছি। তার মানে কি, আমাদের সবার চিন্তা ভাবনাটা কিভাবে এই প্রতিষ্ঠানের ভালো হবে, কিভাবে এটা আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই তো চিন্তা। সো এটার ভিতরে আসলে ওই ক্লাসটার হয় না, বিকজ আমরা সবাই আইডিয়া দেই। ইভেন আমরা যারা আছি নেক্সট জেনারেশন যাদেরকে বলা হচ্ছে, সো আমাদের আইডিয়াটা তো আরেকটু বেশি হয়তো দেখা গেছে আমার চাচাদের থেকে বা আগের জেনারেশন থেকে একটু ডিফারেন্ট হয় অনেক সময়, বাট এটাও তো দরকার আছে, কারণ আলটিমেটলি নেক্সটে তো এটা আসলে হাল নেক্সট জেনারেশনই ধরতে হবে। জি। আর যুগ তো বদলাচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে চলাটাও তো একটা ব্যাপার। অবশ্যই, আমি এই প্রশ্নটাই করতাম যে মডার্ন অডিয়েন্সদের জন্য আপনারা কিভাবে আপগ্রেড করছেন, প্রোডাক্টস কিভাবে পৌঁছায় দিচ্ছে? হ্যাঁ, আমাদের যেমন এখন তো আপনি জানেন যে অনলাইন ইজ এ বিগ প্ল্যাটফর্ম রাইট নাও, সো আমাদের প্রোডাক্ট অনলাইনেও আমরা ডেলিভারি করি। প্লাস আমাদের ফুডের বিভিন্ন রেঞ্জ আছে, লাইক আমরা তো অনেকে আছি একটু সুন্দর প্যাকেটে জিনিস নিব, একটু সুন্দর প্যাকেজিং আমাদের দরকার, সেটা আমাদের আছে। আমাদের সিম্পলটাও আছে, আমাদের প্যাকেজিং বেস্টটাও আছে, প্লাস আমাদের কেক এম্পোরিয়াম আছে, আমাদের সুইটসের আলাদা ডিপার্টমেন্ট আছে। সো আমাদের ব্রেড, তারপর বিস্কিটস অ্যান্ড আটা ময়দা থেকে শুরু করে এভরিথিং আমাদের আলাদা আলাদা সেগমেন্ট আছে। এই যে পরিবার সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে কি না অসম্ভব। হ্যাঁ, সেটাই। আপনার থেকে যেটা জানতে পারলাম যে কনফ্লিক্টই হয় না। আর দেখা যায় যে অনেকেই, মানে দেখা যায় যে শুধুমাত্র 2 ভাই বোন এবং এত কনফ্লিক্টস, এন্ড খুব কম দেখা যায় যে বিজনেস
পার্টনার হচ্ছে বা ভয় পাচ্ছে এই কনফ্লিক্টের জন্য, সেখানে আপনাদের যে ছয় আঙ্কেল সহ মানে আব্বু সহ 6 জন ভাই বোন, ওখান থেকে আরো কাজিনসরা আছে, আপনাদের কখনোই কনফ্লিক্ট হয়নি? না, আমাদের আলহামদুলিল্লাহ যে আমাদের কাজিনরা, ইনফ্যাক্ট আমরা কিন্তু আমাদের মধ্যে খুবই ভালো একটা বন্ডিংস আছে। ইভেন এরকমও আছে, আমার ছোট চাচার ছেলে, সে কানাডা থেকে পড়াশোনা করে সে কিন্তু আকবরিয়াতেই জয়েন করেছে, মানে সেই বিজনেসই দেখতে চায়। এরকমও আছে যে ওখানে ওর ভালো লাগছে না, না আমি আসলে এখানেই কিছু করতে চাই। এত বড় একটা প্রতিষ্ঠান যেহেতু আছে, কেন এই প্রতিষ্ঠানের আরো ডেভেলপমেন্টের জন্য সে কাজ করে। ইভেন আমার বড় ভাই এমডি ইকবাল নূর, ও হচ্ছে দেখা গেছে যে ও ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, বিবিএমবিএ কমপ্লিট করেছে, এবং কালচারাল লাইনেও ওর খুব ইন্টারেস্ট, মানে লাইক মিউজিক। ইভেন আমরাও কালচারালেও খুব ইন্টারেস্ট, মানে আমার নিজেরও মিউজিকে খুব ভালোবাসা আর কি একটা আছে। তো তারপরেও এই যে বিজনেস ফ্যামিলিতে বড় হওয়াটা এবং দেখাটা, একদম প্রত্যক্ষভাবে দেখা, এটা একটা ইম্প্যাক্ট ফেলে যে আপনি যত যাই করেন না কেন আপনি এখানে থাকতে চাইবেন, আপনার মনে হবে যে না আমি একটা ইনপুট দেই, ভালোই তো লাগছে। সো এই বিষয়গুলো, যেমন আমার ভাইয়া দেখা গেছে বগুড়া থেকে ঢাকায় আসে, ঢাকা থেকে বগুড়া যায়, এখানে এসে দেখা যাচ্ছে কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, আবার ঠিকই নিজের প্রতিষ্ঠানে সব কাজ করছে। সো এই বিষয়গুলো, এই যে আমরা যেটা বলছিলাম যে 100 বছর কিভাবে টিকে থাকে, 3টা পয়েন্ট পেলাম। প্রথমত হচ্ছে যে বেস্ট সার্ভিস, বেস্ট প্রোডাক্ট, আর দ্বিতীয়ত হচ্ছে নো কনফ্লিক্ট, গুড বন্ডিং, গুড আন্ডারস্ট্যান্ডিং, এন্ড তৃতীয় হচ্ছে সবাইকে, ফ্যামিলি যারা যারা বাইরে পড়তে গেছে বা এখনো পড়ছে, এখনো সবাইকে ইনভলভ করা। রাইট। তো সবাই প্রোটেক্টর হিসেবে আছে, গার্ড দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমার ফাদার, বাবারা, আমার বাপ চাচারা যদি আমি বলি, তারা কিন্তু এই আমাদেরকে জুনিয়রদেরকে খুব ইন্সপায়ার্ড করে যে হ্যাঁ তোমাদেরকেই তো দেখতে হবে, নেক্সট তো তোমাদেরকে এটা চালিয়ে নিয়ে যেতে হবে, সো তোমরা কেন ইনভলভ হবে না, তোমাদেরকেই তো এটা নেক্সট ভবিষ্যতে এটা চালাতে হবে, বা এটা, সো এই বিষয়গুলো খুব ইন্সপায়ারিং। এক্স্যাক্টলি। এবার যাই র্যাপিড ফায়ারে। ও মাই গড। আকবরিয়া আপনার কাছে কি? এক কথায় জবাব দিতে হবে। ওকে, আকবরিয়া আমার কাছে একটা আস্থার জায়গা। ফ্যামিলি বিজনেস না কর্পোরেট জব, কোনটা চুজ করবেন? আমার ফ্যামিলি বিজনেস। বাবা না বিজনেস মেন্টর, কে বেশি স্ট্রিক্ট? বিজনেস মেন্টর। কিচেন না মিটিং রুম, মানে কোনটা বেশি, কোথায় বেশি আপনি কমফোর্ট ফিল করেন? এইটা তো খুব ডিফিকাল্ট। তারপরে যদি আমি অনেস্টলি বলি, আমার মিটিং রুম ইজ বেটার ফর মি। একদম। কিচেনকে সামলাই তাহলে? কিচেন না, একেবারে যে আমি কিচেনে কিছু পারি না এরকম না, আমিও সামলাই। বিকজ আমার হাজবেন্ডের তো একটা থাকে যে আমি এটা খাবো ওটা খাবো, ওটা টুকটাক তো আমি একটু হেল্প করি। যে রাধে সে চুলো বাঁধে। এক্স্যাক্টলি। ফেভারিট ফুড আইটেম ফ্রম ইয়োর ব্র্যান্ড? আমার আসলে এটা বলাটা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, আমি ভেরি ডিফিকাল্ট, মানে আমি দেখেছি আপনাদের ঘিটাও প্রচন্ড পরিমাণ ভালো, শুধু সাদা ভাতে যদি এক ফোঁটা ঘি দিয়ে খাওয়া যায় অনেক স্বাদ। এটা আসলে একটা চুজ করে বলা যাবে না এভাবে। তারপরেও আমি যদি বলি, আমি বলবো যে আমাদের বেস্ট প্রোডাক্ট হচ্ছে লাচ্ছা সেমাই। আমারও ভালো লেগেছে লাচ্ছা সেমাই। এটা হলো স্পেশাল লাচ্ছা সেমাই, 6 স্টার নামে আছে। সো এটা বললাম আর কি। ওয়ান ওয়ার্ড ফর ইয়োর ফাদার? My father, one word. My father is my world. খুব সুন্দর। বিজনেস মানে আপনার কাছে কি? বিজনেস মানে আমার কাছে মনে হয় যে এটা আসলে এক এতে বলাটা একটু টাফ, বাট বিজনেস করতে চাইলে আপনার অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে, ক্রিয়েটিভ মেন্টালিটি থাকতে হবে, অ্যান্ড রিস্ক নেওয়ার, মানে লিডারশিপ, ইউ ক্যান সে লিডারশিপ থাকতে হবে।
বিজনেস মানে আপনি লিডারশিপ আপনার মধ্যে থাকতেই হবে। এই যে পজিটিভিটি মাইন্ডসেট কতটুকু ইম্পোর্ট দেয়? হ্যাঁ, আপনাকে প্রত্যেকটা সিচুয়েশনে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থেকে নেগেটিভে গেলেই আপনি পিছিয়ে যাবেন। কিন্তু আমাদের তো চারিদিকে এত নেগেটিভিটি সেটা বলবো না, এত সামটাইমস সিচুয়েশনস গুলো ক্রিটিক্যালস হয়ে যায়, সেখান থেকে কিভাবে মাইন্ডটাকে পজিটিভ রেখে ফোকাসডে থাকা যায়? হ্যাঁ, এটা ইজ গুড কোয়েশ্চেন। আসলে আপনাকে ফার্স্ট অফ অল ডিসাইড করতে হবে যে আপনি নিজের ব্রেনের কথা শুনবেন নাকি আপনি মানুষের কথা শুনবেন। সো ভালো বলেছেন, এটা ভালো লাগলো আমার। আপু, আপনি তো পারিবারিক যে স্বপ্ন আছে সেটাকে লালন করে চলেছেন, আপনার নিজের কি কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, স্বপ্ন তো আছেই, মানুষ মানেই স্বপ্ন। স্বপ্ন হচ্ছে আমার এটাই যে আমার যেহেতু ছোট থেকে আমি এরকম একটা এনভায়রনমেন্টে আছি, আমাদের প্রতিষ্ঠান তো অলরেডি রিনাউন্ড, এটা তো মানুষ, এটা অলরেডি আমি বলবো যে অনেক দূর চলে গেছে এবং যাচ্ছে এবং ইন ফিউচারেও যাবে। এবং যদি আমি আমার আকবরিয়া লিমিটেডের কথা বলি, আমাদের ইচ্ছা, আসলে ইচ্ছার তো কোনো লিমিটেশনস নাই, তারপরেও আমরা আমাদের ভিশনটাই এটা যে আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যাব যদি পসিবল হয়। এবং আর আমার যে ছোট আমার নিজ উদ্যোগে নেওয়া যে বিজনেস আছে, মাই ওন ক্লোথিং বিজনেস সাজিয়াস ফ্যাশন, এটা নিয়েও আমার একটা স্বপ্ন আছে। আমি জানি না কত করতে পারবো। আমার আসলে নিজের ডিজাইন করা ড্রেস বা নিজের ডিজাইন করা ক্লোথিংগুলো আমি যদি মানুষের মাঝে নিয়ে যেতে পারি, সো ইটস মাই অ্যাকচুয়ালি আলটিমেট প্ল্যান। সো তাহলে আমি মানুষকে কিছু দিতে পারবো, আমার কাছে মনে হয়। যেহেতু আপনি ব্যাপারটাই ইনহেরিট করছেন যে মানুষের জন্য কিছু করার, মানুষকে সেবা দেওয়ার এবং সেটার জন্য কাজ করে যাওয়ার, তো আসলে আপনার স্টোরিটা আমাদের এই নেক্সট জেন শোতে বা যে দর্শকরা দেখছেন আমাদেরকে, এটা খুবই খুবই ইন্সপায়ারিং এবং এটি একটি হিস্টোরিও, একটি হিস্টোরিক্যাল প্রতিষ্ঠানকে নিয়ে আমরা কথা বলছি। আমার খুবই খুবই ভালো লাগছে। আর আমি যেটা ফিল করি আপু, এই যে পারিবারিক স্বপ্ন এবং নিজস্ব স্বপ্নের মধ্যে অনেকে কিন্তু নিজস্ব স্বপ্নটা হারিয়ে ফেলে, কিংবা আবার এটাও দেখা যায় যে যারা নিজের স্বপ্নকে ফলো করে ওরাও পারিবারিক যে স্বপ্ন থাকে সেটা হারিয়ে ফেলে। ব্যালেন্স করতে পারাটা অনেকের জন্য খুবই কঠিন, কিন্তু আমি দেখলাম আপনি ব্যালেন্স করে খুব সুন্দর করে জিনিসটাকে একটা আর্টফুলি, মানে বিউটিফুল ভাবে লাইফ লিড করছেন। থ্যাংক ইউ সো মাচ। আমিও কিছু কথা বলি। প্রথমত আমি সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই অ্যান্ড ইউটিউব ডালিয়া আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি বলবো এটা একটা গ্রেট একটা এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগলো কথা বলে এখানে এসে, সত্যি হ্যাঁ খুব ভালো লাগলো। এবং এই যে মানুষের স্বপ্ন নিয়ে কথা বলা, মানুষের লাইফ নিয়ে, স্টোরি নিয়ে, আসলে এটা ইটস অ্যামেজিং ওয়ার্ক I would say. So thank you so much for having me. And আরো যারা ক্যামেরার পিছে আছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। That's all. প্রিয় দর্শক, আমার তো আড্ডাটা শেষ করতে ইচ্ছে করছে না, কারণ আপুর কাছে এত ইনফরমেশন অ্যাবাউট বিজনেস, ফ্যামিলি বিজনেস, আর এই যে পারিবারিকভাবে যে ধারাবাহিকতা বজায় রাখা এবং সমন্বয়ে কাজ করে যাওয়া, নিজের ব্যক্তিগত এবং পারিবারিক প্রতিষ্ঠানকে সময় দেয়া, এটা সত্যি সত্যি খুবই অনন্য। উনি আমাদের আজকে খুবই স্পেশাল একজন গেস্ট। শুনলেন আমাদের আজকের আড্ডা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা করেছেনও এবং পরবর্তীতে আরও আমাদের সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি।
সেই সাথে যারা নতুন জয়েন করেছেন আমাদের চ্যানেলে, আমাদের পূর্বের অনেক পর্বগুলো আছে ফ্রি টাইমে, আপনারা দেখবেন। যেহেতু এখন ছুটি চলছে, উৎসব চলছে, অনেক সময় আছে, আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ বাড়াবে আরও কাজ করার। সবাই ভালো থাকবেন।